আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা বিশেষ রেসিপি, ইলিশ পেটি সন্দেশ। খুব পপুলার একটা মিষ্টি। আপনারা চাইলে এই মিষ্টিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যারা নতুন দোকান করেছেন, ব্যবসা শুরু করেছেন, ডিজাইন করতে পারছেন না, ইলিশ পেটির ভেতরে ফাঁপটা আনতে পারছেন না, আজকের ভিডিওটা একদম পারফেক্টভাবে দেখুন। আপনারা দোকানেও এটা তৈরি করতে পারবেন, আবার বাড়িতেও এটা তৈরি করে নিতে পারবেন, কারণ আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তাহলে প্রফেশনাল ইলিশ পেটি সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 লিটার 250 মতো দুধ কড়াই দিয়ে ফুটতে দিলাম, আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। প্রথমে চিনিটা দিলে কি হয়, দুধটা সহজে তলা বা কড়ার তলায় লেগে যায় না। এইভাবে আস্তে আস্তে দুধটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামভাবে ফোটাবেন। আর ফোটাতে ফোটাতে যখন দেখবেন দুধটা 4 ভাগের 1 ভাগে পৌঁছে গেছে, তখন এতে 1 কাপ চিনি মানে 250 গ্রামের মতো চিনি আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি কিন্তু নাড়ব। চিনিটা দেওয়ার কারণে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়ে করবেন। আর এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই ক্ষীরটা কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ক্ষীরটা এখানে পারফেক্ট রেডি। আর ক্ষীরটা সঠিকভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্য আরেকটা প্রসেস আছে। অল্প করে একটু ক্ষীর যদি একটা বাটিতে বা কোনো জায়গার মধ্যে রাখেন, এটা একটু ঠান্ডা করতে রাখবেন। আর তার আগে দেখুন এখানে ক্ষীরটা যখন হয়ে যাবে, তখন কিন্তু একটা খুন্তি করে কড়ার গায়ে এইভাবে অনবরত 2 থেকে 3 মিনিট নাড়বেন। দেখবেন এটা বীজ দেওয়া হয়ে যাবে। আর বীজ দেওয়া হয়ে গেলে কী হবে, খুব তাড়াতাড়ি এটা জমে যাবে। এবার দেখুন ওই যে আমি রেখেছিলাম বাটিতে করে একটু অল্প করে, ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে 30 সেকেন্ডের মধ্যে। এবার হাতে করে নিয়ে এইভাবে যখন পাকাচ্ছি, দেখছি একটা বলের মতো হয়ে যাচ্ছে। তার মানে কি, যদি বলের মতো হয়ে যায় তাহলে কিন্তু ক্ষীরটা আমাদের পারফেক্ট রেডি, এটা টেনে যাবে। যদি মনে হয় যে একটু চিটচিটে বা এরকম বলের মতো পাকানো যাচ্ছে না, তাহলে কিন্তু এটাকে আরেকটু গ্যাসের ওভেন জেলে হালকা করে নেড়ে কিন্তু সেঁকে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে দেখুন আমার এখানে পারফেক্ট যেহেতু রেডি হয়ে গেছে, আমি মিলে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর 10 থেকে 12 মিনিট পর আমি হাতে করে নিয়ে দেখলাম যে গোল করে পাকাতে পারছি, তার মানে আমি ইলিশ পেটি সন্দেশটা তৈরি করতে পারবো। এই রকম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে কড়ার গা থেকে চেঁচে নিয়ে একটা জায়গার মধ্যে এটা তুলে নিতে হবে। আর দেখুন কত সুন্দর এখানে পারফেক্টভাবে হয়েছে। এটা কিন্তু একটু নরম গরম অবস্থায় কাজটা করতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা করতে অসুবিধা হবে। সেজন্য দেখুন একটু নরম গরম অবস্থায় আছে। এই রকম অবস্থায় আমি ক্ষীরটাকে নিলাম। নেবার পর এটাকে আমি হাতে করে একটু মালিশ করে নেব। যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে একটু জল দিয়ে অল্প করে এইরকমভাবে মালিশ করলেই দেখবেন এটা সফট হয়ে যাচ্ছে। এবারে দেখুন এই যে ক্ষীরটা আছে, এই ক্ষীরটাকে আমি 2টো ভাগে বিভক্ত করছি। 2টো ভাগ কেন করছি সেটা বলে দিচ্ছি। আর 2টো ভাগ যে করবেন, 2টো ভাগকে কিন্তু একদম সমান করে করতে হবে। প্রথম ভাগটা নিয়ে এখানে একটা রোল তৈরি করছি। এখানে রোলটা কিন্তু খুব বেশি লম্বা করবেন না, মিডিয়াম আকারের রোলটা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে করলাম। আর দ্বিতীয় রোলটাও কিন্তু সন্দেশের একই রকম করতে হবে। 2টো রোলকে কিন্তু সমান রাখতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে। আর 2টোর ওজনও কিন্তু সমান হবে, আর 2টোর লম্বা রোলটাও কিন্তু সমান হলো। এবারে রোলের মধ্যিখানে কিছুটা গ্যাপ রাখতে হবে। গ্যাপ রাখার পর এই যে একটা রোলের ওপরে আমি বুড়ো আঙুলে করে একটা দাগ টেনে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দাগটা 2টো রোলের মধ্যে দিচ্ছি। এই দাগটা দিলে কি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা 2টো ভাগে রোলটাকে আমি বিভক্ত করলাম। তাহলে আগে জানতে হবে যে 2টো ভাগে বিভক্ত করার কারণটা কি। কারণ একটাই, এক দিকটা কিন্তু নিচু আর এক দিকটা কিন্তু উঁচু রাখতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আঙুলে করে এক দিকটা কিন্তু একটু পাতলা করে দিচ্ছি নিচের দিকটা, আর ওপরের অংশটা কিন্তু উঁচুই থেকে যাবে। এরকমভাবে আঙুলে করে এরকমভাবে করবেন। এবারে দেখুন আঙুলের যেহেতু একটা দাগ বসে যায়, কাজের একটা ফিনিশিং আনতে হবে, সেই জন্য কিন্তু আমি একটা বেলুনের সাহায্যে আমি কিন্তু ভালো করে নিচের দিকটা আরেকটু পাতলা করে নিলাম। আর ওপরের অংশটা কিন্তু উঁচুই থাকবে। ওপরের অংশটায় বেলুনটা দেবেন না, তাহলে ওটা ডাউন হয়ে যাবে। একদিকটা উঁচু একদিকটা নিচু হয়ে গেল। এবারে দেখুন এখানে আমি যে থিকনেসটা আপনারা দেখুন, নিচের দিকটা কতটা পাতলা আর ওপরের দিকটায় কতটা উঁচু, এইভাবে করে নিলেই কিন্তু আপনাদের প্রথম স্টেপ কিন্তু আপনাদের কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপে যেতে হবে। তো দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য এখানের থেকে আমি ছুরি করে সাইডের কিছুটা করে অংশ কেটে নিলাম, কারণ ওই অংশটাই কিন্তু কোনো ডিজাইন আসবে না। এই জন্য ওই ছাঁটটা হিসাবে ওটাকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর ওই ছাঁটটাকে নিয়ে আমি একটু ইয়েলো ফুড কালার
এইভাবে মাখিয়ে দিলাম। আপনারা এই ইয়েলো ফুড কালারের পরিবর্তে চকলেট কালারও কিন্তু দিতে পারেন। এবারে দেখুন এই যে ইয়েলো কালারটা আমি দিলাম, এটাকে আমি হালকা একটু জল দিয়ে মেখে নিচ্ছি, কারণ সফট হয়ে যাবে। এই রকমভাবে মেখে নেওয়ার পর হাতে কিন্তু একটু রোল তৈরি করে নিতে হবে। যেমন ধরুন আমি এই রোলটা করেছি, ওই মাপেরই কিন্তু এটাকে লম্বা করে ওই একই মাপের দুটো রোলের মাঝখানে আমি এটাকে লম্বা করে রেখে দিলাম। এবারে দেখুন আমি এখানে কোকো পাউডার মানে চকলেট পাউডার যেটা হয় মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় আপনারা পেয়ে যাবেন। এই যে চকলেট পাউডারটা অল্প করে একটু নিয়ে এখানে আমি একটুখানি জল দিয়ে জাস্ট একটু গুলে নিলাম, খুব বেশি পাতলা নয়, মিডিয়ামভাবে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর এই যে মিডিল অংশটা থাকে, এই যে ইলিশ পেটির যে পাতলার অংশের একদিকটা উঁচু আর একদিকটা নিচু, মিডিল অংশটায় আমি কিন্তু এই চকলেট পাউডারটাকে খুব ভালো করে লাগিয়ে দিলাম। তবে খুব বেশি লাগানোর দরকার নেই, হালকা করে এভাবে লাগিয়ে দিলেই হবে। এবারে দেখুন সবথেকে গুরুত্বপূর্ণ দিক, তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে এই যে জল নিয়ে আমি কিন্তু উঁচুর দিকটাও মাখিয়ে দিচ্ছি, আবার নিচের দিকটাও মাখিয়ে দিচ্ছি, মানে আপ আর ডাউন দুটো দিকেই কিন্তু এই জলটাকে মাখিয়ে নিতে হবে। জলটা মাখালে কী হবে, এটা টিচ করতে হবে, নাহলে কিন্তু এটা খুলে যাবে। জল ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবারে দেখুন ছুরি করে তলার দিক থেকে ঘুরিয়ে দেবেন, তাহলে এটা ইজিলি উঠে আসবে। হাতে করে টানাটানি করতে গেলে কী হবে, এটা ভেঙে যেতে পারে, কারণ এটা যেহেতু পাকের ব্যাপার তলায় চিটিয়ে যেতে পারে। সেজন্য আমি ছুরি করে প্রথমে ছাড়িয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমি হলুদ রঙের রোলটা একটা এই পাতলা পেটির ওপরে কিন্তু তুলে দিলাম। তুলে দেওয়ার পর ওটাকে সামনে নিয়ে এলাম। দেখুন একদম সমান হয়েছে, দুটো দিক কিন্তু দুটো রোল কিন্তু একদম সমানভাবে হয়েছে। এবারে একটার পর একটা তুলে দিলাম। দেওয়ার পর দেখুন মধ্যিখানে কিন্তু এই হলুদ রঙের রোলটা কিন্তু রয়ে গেল। দুটো অংশ কিন্তু আমি একসাথে তুলে দিলাম। আর এখানে দেখুন এই অংশটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা একবার ভালো করে দেখে নিন, কারণ এই অংশটাতেই কিন্তু আপনাদের এই যে ইলিশ পেটির ভেতরে একটা ফাঁপা অংশ থাকে সেটা তৈরি হবে। সেটা তৈরি করার জন্য আমি যে হলুদ রঙের রোলটা, এই রোলটাকে একটু টিপে টিপে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। তার আগে দেখুন দুটো স্কেলের সাহায্যে কিন্তু এবার কাজ করবেন, হাত দেবেন না, তাহলে এটা ভেঙে যেতে পারে। দুটো স্কেল আমি সাইডে লাগিয়ে দিয়েছি, আর আঙুলে করে এইভাবে টিপে টিপে জাস্ট একটু নিচের দিকে নামিয়ে দিলাম। দেওয়ার পর ওপরের অংশটা দেখুন ফাঁকা হয়ে গেছে। এইবারে একটা কাজ করতে হবে, যে নিচের দিকের যে অংশটা সেটাকে সেট করে নিয়েছি, এবার ওপরের অংশটায় টিচ করে নিতে হবে। আর এই ওপরের অংশটা টিচ করার সময় আপনাদের মাথায় রাখতে হবে মিডিলের অংশটায় হাত যেন না পড়ে, শুধুমাত্র স্কেলগুলো ওপরের অংশটাতেই বসাবেন। আর যদি আপনাদের স্কেলে করে করতে অসুবিধা হয়, হাতে করে জাস্ট এইভাবে ওপরের মুখটা সিল করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি দেখুন হাতে যেহেতু দাগ বসে যাচ্ছে সেজন্য আমি স্কেলে করে একটু সমান করে নিচ্ছি। মিডিল অংশটায় কিন্তু কখনোই আপনারা চাপ দেবেন না, মিডিল অংশটা কিন্তু ফাঁপা থাকবে, এটা মাথায় রাখবেন। এবারে সাইডগুলো একটু ময়দা মাখিয়ে দেবেন, নাহলে কি হয়, অনেক সময় কি হয়, এটা উল্টালে জড়িয়ে যায়। এইভাবে ময়দা মাখিয়ে দিয়ে আমি কিন্তু একটার পর একবার এইদিকে একবার এইদিকে উল্টে দিয়ে নিচের দিকের অংশটা সেট করে নিচ্ছি ভালো করে। দেখুন ওপরের অংশটা সেট করে চিট করে নেওয়ার পর নিচের দিকেও কিন্তু আমি টিচ করে নিলাম, হয়ে গেল। ওপরের দুটো অংশই কিন্তু সিল হয়ে গেল। এবারে কি করতে হবে, যে ময়দাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, করে নেওয়ার পর স্কেলটায় করে আরেকবার জাস্ট ওপরের অংশটাকে একটু সিল করে নিতে হবে। কারণ দেখুন যখন আপনারা কাটবেন সিলটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এটা ফেটে যাবে বা ভেঙে যাবার ভয় থাকে। এটা করে নেবেন। ইলিশ পেটিটাকে ভালো করে সিল করে নেওয়ার পর এবারে ফাইনাল স্টেপ কিন্তু আমি দেখাচ্ছি। অল্প করে জল নিয়ে ওই যে ইলিশ পেটির দাগগুলোতে ভালো করে মাখিয়ে দিতে হবে। এই জলটা কেন দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন জলটা যে দিয়েছি আঙুলে করে নিয়ে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে মাখানো হয়েছে। তবে খুব বেশি জল ঢেলে দেবেন না, অল্প করে মাখালেই হয়ে যাবে। এখানে দেখুন আমি যে এই যে স্তবক সিলভার প্লেট যেগুলো পাওয়া যায়, এই স্তবক দেখবেন ইলিশ পেটির ওপরে একটা দেওয়া থাকে, সেই স্তবকটা আমি কিন্তু একটা একটা করে নিয়ে ওই যে জল মাখিয়ে দিয়েছি ওই অংশতে আমি মাখিয়ে বা এইভাবে টিচ করে দিচ্ছি। জলটা দিলে কি হবে, ওই সিলভার প্লেটটা খুব সহজে এই সন্দেশের মধ্যে সেট হয়ে যাবে। আর এরকম একটা সুতির গামছা করে হালকা করে এইভাবে একটু প্রেস করে দিলেই দেখবেন এই যে সিলভার প্লেটটা ওর গায়ে কিন্তু সুন্দরভাবে বসে যাবে আর খুলবে না। তাহলে সিলভার প্লেটটা লাগানোর পর এবারে এটাকে ঠান্ডা করতে রাখতে হবে। আমি দুটো স্কেলে করে নিয়ে একটা পাটার মধ্যে রেখে দিয়েছি সাধারণত 1 ঘন্টা। 1 ঘন্টা রাখলেই দেখবেন এটা অনেকটা টেনে যাবে, আর একটু শক্ত না হলে এটা কাটা যায় না।
যদি নরম থাকে তাহলে এর শেপটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে বা এরকম বসে বসে যাবে। সেজন্য একটু হালকা টেনে গেলে তারপরে কাটবেন। দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। এবার আমি একটা ধারালো ছুরি করে এইভাবে আস্তে আস্তে পিসটা করবেন। আর যতবার পিস করবেন ওই ছুরির গায়েতে একটু সাদা তেল মাখিয়ে দেবেন, তাহলে পিসটা ভালোভাবে হবে বা গায়ে চিটিয়ে যাবে না। এইভাবে করে নিতে হবে। আমি দুটো দুটো করে তুলে এইভাবে রাখছি, আর প্রত্যেকটা পিস সমানভাবে করে নেবেন। আপনাদের দোকানে যদি বিক্রি করেন যেরকম দামে বিক্রি করবেন সেই অনুযায়ী কেটে নেবেন হিসেব করে, আর যদি আপনারা বাড়িতে করেন সেভাবেও আপনারা করে নেবেন। এবারে দেখুন ভেতরের যে অংশটা, যে ফাঁপটা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁপটা, এটাই কিন্তু পারফেক্টলি ইলিশ পেটি ডিজাইনের একটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক। ওই ফাঁপটা না এলে কিন্তু ইলিশ পেটিটা বেকার হয়ে যাবে, ইলিশ পেটিটা দেখতেও ভালো লাগবে না বা খদ্দেরের পছন্দ হবে না। এই রকমভাবে যদি আপনারা এই টেকনিকটা ধরে যদি কাজ করতে পারেন, আপনাদেরকে আমি তো সম্পূর্ণ দেখিয়ে দিলাম, এই টেকনিক ধরে যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে কিন্তু এই রকম ইলিশ পেটি তৈরি করা আমার মনে হয় আপনাদের বাড়িতে খুব একটা ঝামেলাও নয় বা খুব একটা অসুবিধা হবে না। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন যে ইলিশ পেটি সন্দেশটা যে কত সুন্দর হয়েছে। এটাকে আপনারা বাড়িতে যদি আপনারা 7 থেকে 8 দিন রেখে দেন তবুও খারাপ হবে না, আর এটা শুকনো মিষ্টি বাড়িতে অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।